জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের মারামারি। নির্বাচনের বিপক্ষে নয় এনসিপি, বললেন নাহিদ। গণহত্যাকারীদের বিচারে রোডম্যাপ দেওয়ার দাবি। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন হাসিনা, মন্তব্য প্রধান উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সাথে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা রোগীদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা। রোগীরা পড়েন দুর্ভোগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশ। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে পঙ্গু হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের মারামারি। এতে আহত হন শিক্ষার্থী, আনসার কর্মী সহ অন্তত 13 জন। সংঘর্ষের পর হাসপাতালের কর্মীরা বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এতে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ভেতরে সেনাবাহিনী আর প্রধান ফটকে পুলিশ অবস্থান নেয়। জুলাই অভ্যুত্থানে আহতদের দাবি, পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট, ঠিকমতো সেবা পাওয়া যায় না। এসব নিয়ে কথা বলায় সকালে ফিজিওথেরাপি নিতে আসা কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল। অন্যদিকে কর্মচারীদের দাবি, আহতদের আচরণ ছিল উগ্র। ওরা যখন এখানে হামলা করছিল, আমি তখন এখানে ছিলাম। ওরা তখন আমাকে এভাবে তাক করে বলছে এই তো রুগী কিনা। তো এখানে বাইরের দালাল চক্র এসে আমাদের রুগীদেরকে মেরে গেছে, আমাদেরকে হুমকি দেখায় দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মারামারি বা এই ধরনের ঘটনা ঘটেছে, কিছু হাসপাতালের ক্ষতি হয়েছে, এটি দুঃখজনক। হতাহত যারা হয়েছে তাদের চিকিৎসা আমরা ঠিকমতো নিব। যারা এটার জন্য দায়ী আছে, সেটা আমাদের স্টাফ হোক বা এরকম যদি হয়, আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় কর্মবিরতিতে যায় হাসপাতালের কর্মীরা। পরে বিকেল 5টার দিকে জরুরি বিভাগের সেবা পুনরায় চালু হয়। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের বিপক্ষে নয়, নির্বাচন করার জন্যই নতুন দল গঠন করা হয়েছে। এই মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জুলাই গণহত্যার ঘটনায় ঘাতকদের বিচার ও সংস্কার বিষয়ে সরকারের কাছে একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানান এনসিপি নেতারা। সোহেল সামির রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। আশুলিয়ায় এই দৃশ্য আমরা কেউ ভুলতে পারিনি। নির্বাচনের জন্য নতুন দল গঠন করার কথা জানিয়ে সরকারের কাছে সংস্কার ও বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? জাতীয় নির্বাচনের আগেই আবারও নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান দলটির এই মুখ্য সমন্বয়ক। যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই অপঙ্গুত্ব বরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। পরে জুলাই অভ্যুত্থানে নিহতদের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মারা গেছে, আজ পর্যন্ত পাই নাই তার কিছু। আমার ছেলেরা যে রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, সেই দেশে কোনো বৈষম্য না থাক, সুন্দর এবং ভবিষ্যতে আরো সুন্দর একটা দেশ তারা উপহার দেখ। যে মুক্ত করার জন্য স্বাধীন হলো, সে বিচারিত না। দেশের চলমান মব জাস্টিস ও ধর্মীয় সহিংসতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ঘোষণাও দেন নেতারা। আমরা সেগুলো প্রতিহত করব। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ্য করা গেলেও বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ দেয়া বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গেল আগস্টে বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত। সাক্ষাৎকারে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপের কথা নাকচ করে দেন ডক্টর ইউনূস। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 15 বছরের শাসন আমলে শেখ হাসিনা দেশকে কোন অবস্থায় নিয়ে গেছেন সে প্রসঙ্গে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আগস্টে বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত। কোনো ভবন ধ্বংস না হলেও পুরো প্রতিষ্ঠান, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গিয়েছিল। হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না উল্লেখ করে একে দস্যু পরিবার আখ্যা দেন তিনি। ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও সতর্ক করেন ডক্টর ইউনূস। বলেন, দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনা যেভাবে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে তা বিপজ্জনক। প্রতিবেদনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইউনূস সরকারের সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক কড়া বক্তব্য। যদিও ডক্টর ইউনূস বলেন, সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে, কোনো চাপ নেই। দেশের বাইরের চাপ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার বিষয়টি তুলে ধরে গার্ডিয়ান। তবে প্রধান উপদেষ্টা আশাবাদী বাণিজ্যিক অংশীদার হবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চুক্তি না হলেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রভাব ফেলবে না বলে মনে করেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনা আমলে পাচার করা টাকা পুনরুদ্ধারে 1 সপ্তাহের মধ্যে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে সন্তানের 1 সেমিস্টারের টিউশন ফি হিসেবে 400 কোটি টাকা পাচারের মতো ঘটনা ঘটেছে। এছাড়া অর্থ পাচারের ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার 1.5 দশকে $234 বিলিয়ন পাচারের কথা জানিয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রকাশিত শ্বেতপত্র। জনগণের পাচার হওয়া এই টাকা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে গত সেপ্টেম্বরেই গঠন করা হয় টাস্কফোর্স। সেই টাস্কফোর্সের অগ্রগতি জানতেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, পাচার করা টাকা পুনরুদ্ধারে বিশেষ আইনের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। দেশ থেকে জনগণের টাকা পাচারের ঘটনায় শেখ হাসিনা তার পরিবার সহ সংশ্লিষ্টদের ব্যাপারে তদন্ত চলছে বলে জানান শফিকুল আলম। শেখ হাসিনা, তার পরিবার, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, এখন বিষয়গুলো অনেক কিছু জিনিসের ইনভেস্টিগেশনের স্বার্থেও আমরা নামগুলো অনেক ক্ষেত্রে নিতে পারছি না, বাট এগুলো পুরো এটা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করা হচ্ছে। সন্তানকে বিদেশে পড়ানোর নামেও টাকা পাচারের প্রমাণ মিলেছে বলে জানান প্রেস সচিব। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদেরও দেশে বিদেশে অনেক সম্পদের খোঁজ পাওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। পিএফআইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়েছে জালিয়াতি মামলা দায়ের হচ্ছে জালিয়াতি, প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলাসমূহ তদন্তাধীন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখ 7 দিনের রিমান্ডে, আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিজ বাসায় ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভুইয়াকে হত্যা করা হয়। তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ঘটনার পর আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। তবে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং অপর 3 আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আজ 5 দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে স্থানান্তর করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে দেশে বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বিচারের দাবিতে প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভে অংশ নেয়। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিও জানান বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। ধর্ষণের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মাগুরায় আজও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন। ধর্ষণের ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে নগরীর টাউন হল মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। দুপুরে প্রেস ক্লাবে মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মেহেরপুরে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে রাজবাড়ীতে জেলা মহিলা দল ও ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে শিশুসহ সারা দেশে নারী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই এই স্লোগানে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা।
ফরিদপুরের নগরকান্দায় ধর্ষকদের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল শাখা। এছাড়া যশোর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নীলফামারী, পটুয়াখালী, সাভার, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মণিপুরে আবারও সহিংসতায় নিহত এক অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে $27 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন অর্থায়নের ঘোষণা দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা প্রদান করে বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চায় কানাডা সরকার। তিনি বলেন, বাংলাদেশ সহ বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কানাডা। এই তহবিল বাংলাদেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের 14টি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির মতো প্রকল্পে অর্থায়ন করছে কানাডা। এবারে বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে লেনদেনে খরা কাটেনি। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 16 পয়েন্ট, উঠে এসেছে 5190 পয়েন্টে। এদিন ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 174টির দর, কমেছে 137টির, আর অপরিবর্তিত ছিল 83টির দর। লেনদেন হয়েছে 338 কোটি 6 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার, আর বেশি দর বেড়েছে বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের। অন্যদিকে ডিএসসিতে বেশি দর হারিয়েছে বস্ত্র খাতের তুংহাই মিনিং অ্যান্ড ডাইং কোম্পানির শেয়ার। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের মারামারি। নির্বাচনে বিপক্ষে নয় এনসিপি, বললেন নাহিদ। গণহত্যাকারীদের বিচারে রোডম্যাপ দেওয়ার দাবি। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন হাসিনা, মন্তব্য প্রধান উপদেষ্টার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।